একটু বলেন, আপনি নিশ্চয়ই জেনেছেন বিষয়টা ইতিমধ্যেই, কি অনুকূল আর কি অনুকূলে নেই, কেনই বা এত প্রতিকূল, কি বিষয়টি হয়ে উঠলো তারেক রহমানের জন্য ভারতে? দেখুন, এরা বারবারই মানে বাংলাদেশের ফরেন মিনিস্ট্রির তরফ থেকে একটা গোলমাল পাকানোর চেষ্টা হচ্ছে, এবং এটা আমার ধারণা এটা ওই অ্যাডিশনাল সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি এদের কোনো ব্যাপার নেই, এটা একেবারে মন্ত্রী বাহাদুরের ব্যাপার। মন্ত্রী বাহাদুর প্রথম থেকেই মানে খলিল সাহেব ওনার একটা যে ভারত বাংলাদেশ সম্পর্ক নর্মালাইজেশনের ক্ষেত্রে যত রকম গোলমাল পাকানো যায় উনি পাকাচ্ছে। এখন যেটা একটা বক্তব্য আসছে যে অনুকূল পরিবেশ কেন নেই, এটা স্পেসিফিকলি কিন্তু বলছেন না, কিন্তু ইঙ্গিতটা শেখ হাসিনাকে প্রত্যাবর্তন ভারত যদি না করে তাহলে তারেক রহমানের যাওয়া ঠিক হবে না। তারেক রহমান মানে উনি মানে ওনার মানে একভাবে বলতে গেলে হার্ড বার্গেইন করো, মানে আরেকটু ওই আমরা কুমিল্লার ভাষায় আর কি আরেকটু জাতা দাও তাহলে কাম হয়ে যাবে, এরকম একটা এই টাইপের একটা লজিক সম্ভবত কাজ করছে। এরা এটা যদি এদের মাথায় হয়ে থাকে, আই হোপ আই এম রং, কিন্তু এরা যদি এটা ভেবে থাকে যে ভারতকে প্রেশারাইজ করে একটা বড় কিছু মানে আদায় করবে, এটা কিন্তু উল্টো এফেক্ট হয়। ভারত কিন্তু প্রথমে বন্ধুত্বের হাত বাড়ায় এবং অনেক কিছু মেনে নেয়, ভালোভাবে বললে অনেক কিছু, কিন্তু এটা যেই মুহূর্তে ইন্ডিয়ান সিস্টেমে এটা আসবে ফিলিংটা যে ये लोग हमको प्रेशराइज कर रहा है, মানে আমাদের উপর চাপ সৃষ্টি করছে, তখন কিন্তু এইটার রেসিস্টেন্স সাংঘাতিক রকম একটা রেসিস্টেন্স তৈরি হয়, এবং এটা অল পার্টি। এখানে কিন্তু ডেমোক্রেসি কিন্তু এটা অল পার্টি যে, এবং এখানে একটা জিনিস অনস্বীকার্য, এটা বলে লাভ নেই, এটা আমার কথা না, আপনি যে কোনো ইন্ডিয়ান পলিটিশিয়ানকে জিজ্ঞেস করুন, সে কংগ্রেস, কমিউনিস্ট, আঞ্চলিক দলগুলো, বিজেপি, যে শেখ হাসিনা সবারই বই, শেখ হাসিনা ইজ এ ট্রাস্টেড ফ্রেন্ড, এবং এটা ইন্ডিয়ান ভ্যালিউজ এর মধ্যেই পড়ে যে ট্রাস্টেড ফ্রেंड जो खास दोस्त है वो उसके साथ गद्दारी नहीं कर सकता है, মানে যে এত মানে একেবারে পরিচিত মানে প্রমাণিত বন্ধু, তার সাথে বিট্রে করা যাবে না। তাই জন্য শেখ হাসিনাকে এদের ইচ্ছা মতো বন্দি বানিয়ে খাঁচার ভেতরে লক করে ওদের হাতে তুলে দেওয়া, এই গুড়ে কড়কড়া বালি, এইসব যদি কেউ আশা করে থাকে ভুল করবে। ভারত সরকার প্রত্যাহার করবে না। ভারত সরকারের স্ট্যান্ড পয়েন্টটা মারুফ ভাই আপনি বুঝবেন যে ভাই এখানে শেখ হাসিনা যখন এসছে, শি ওয়াজ নট কনভিক্টেড অফ এনিথিং, শি কেম হিয়ার এজ এ প্রাইম মিনিস্টার লুকিং ফর সিকিউরিটি, এবং দ্যাট রিকোয়েস্ট ফর হার সিকিউরিটি, ওনার সিকিউরিটির জন্য এই রিকোয়েস্টটা এসেছিল বাংলাদেশের আর্মি চিফের কাছ থেকে, এবং আমাদের আর্মি চিফের কাছে, তার মাধ্যম দিয়ে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার। এই জন্য দেখবেন যে শেখ হাসিনার প্লেন, বিমান, বাংলাদেশ মিলিটারি এয়ারক্রাফটে উনি যখন ল্যান্ড করেন, উনি কিন্তু পালম মানে যেটা ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, সিভিলিয়ান এয়ারপোর্টে ল্যান্ড করেননি, উনি মিলিটারি এয়ারপোর্টে ল্যান্ড করলেন হিন্ডনে, অ্যান্ড শি ওয়াজ রিসিভড বাই অজিত ডোভাল। যেহেতু পুরো ব্যাপারটা সিকিউরিটি রিলেটেড, এই জন্য ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার কোনকে রিসিভ করলেন। এই জায়গাতে ভারতের বক্তব্য হচ্ছে যেভাবে পাঠিয়েছিলে ওইভাবে নিয়ে যাও, একটা মিলিটারি প্লেন পাঠাও, নিয়ে যাও, তারপরে নিয়ে গিয়ে উনি কোর্টে গিয়ে সারেন্ডার করবেন, সেই সুযোগ ওনাকে দাও, এবং তারপরে ওনার বিচারটা সুষ্ঠুভাবে হোক। এই একটা ব্যাপার ভারতের একটা বক্তব্য আছে এখানে। আর আপনি দেখুন আরো দুইটা পয়েন্ট বোধহয় বলছে, এই যে শহীদুল করিম আরো দুইটা পয়েন্ট বোধহয় বলছে। একটা হচ্ছে হাদির হত্যাকারী হিসেবে কেউ হয়তো ভারতে আছে, যারা আটক হয়েছিল বলে শোনা গেছিল তাদেরকেও ফেরত চাচ্ছেন, এবং অন্যান্য যারা পলাতক আছে তাদেরকেও ফেরত চাচ্ছে। তাহলে এই বিষয়টাই কি আসলে মুখ্য, নাকি আপনি যে ইঙ্গিতটা দিয়েছেন পেছনে বা আড়ালে কি অন্য কিছু আছে কিনা? না না, এদের আসল টার্গেট শেখ হাসিনা, ওই হাদির কিলার টিলার ঠিক আছে, আর হাদির কিলার যারা মানে যাদের বিরুদ্ধে অভিযোগ যে তারা হাদিকে হত্যা করে এখানে এসছে, হয়তো তাদের ফেরত দেওয়াও হতে পারে যদি ভারতীয়দের কাছে কোনো কনক্লুসিভ এভিডেন্স বাংলাদেশ অথরিটি ইতিমধ্যে দিয়ে থাকে বা দেয় যে এরাই হাদির কিলার, এদেরকে তো ফেরত পাঠাতে পারে। হ্যাঁ, এদেরকে তো ফেরত দিতেও পারে, মানে প্রত্যার্পণ করতেও পারে, এক্সট্রাডাইট করতে পারে। হাদির কিলার আর শেখ হাসিনা তো এক জিনিস হলো না, তাই না? মানে
বলুন। শেখ হাসিনার ক্ষেত্রে কিন্তু আমি এটা আপনাকে লিখে দিতে পারি, মানে আজকে যদি বাংলাদেশের এই চাপে পড়ে বা বাংলাদেশের এই সব মানে আবদার মাথায় রেখে যদি নরেন্দ্র মোদী শেখ হাসিনাকে ফেরত পাঠায়, হি উইল ফেস হেল ইন পার্লামেন্ট। কেন ওনার সাথে শেখ হাসিনার যে সম্পর্ক তার থেকে অনেক বেশি সম্পর্ক গান্ধী পরিবারের সাথে। রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী নরেন্দ্র মোদীকে মানে অবস্থা কাইল করে দেবে পার্লামেন্টে, এবং ওরা ব্যাপারটাকে কিভাবে প্লে করবে জানেন? মানে মোদির যেটা বেসিক ইউএসপি যে ইজ এ স্ট্রং প্রাইম মিনিস্টার, ইতিমধ্যেই এই ইমেজে খুব ধাক্কা লেগেছে। মোদি যেভাবে ট্রাম্পকে বা ইউএস কে ডিল করেছে, তাতে করে অলরেডি কংগ্রেস চেঁচামেচি করছে যে মোদি নে ঘুটনা টেক দিয়া, কারণ মোদি হ্যাজ সারেন্ডার বিফোর ট্রাম্প, বিফোর নানাও ব্যাপারে। আজকে যদি এটা হয় যে বাংলাদেশের চাপে, মানে যেই ভারত সরকার এত বছর নেহেরু, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী চীনের চাপে, দালাই লামাকে চীনের চাপ উপেক্ষা করে, চায়নার মতো একটা পাওয়ার চাপ অপেক্ষা করে দালাই লামাকে এখানে রেখেছে, তারা বাংলাদেশের এই সরকারের চাপে শেখ হাসিনাকে ফেরত দিয়ে দেবে। আর শেখ হাসিনাকে ফেরত মানে ওদের ইচ্ছে মতো দেবে কেন? শেখ হাসিনা ইজ এ ট্রাস্টেড ফ্রেন্ড। তারেক রহমান সে ভারতের কতটা বন্ধু, এই প্রমাণ তো আমরা আজ অব্দি পাইনি। ইনফ্যাক্ট আপনাকে একটা কথা বলি, 2001 সালে যখন এনার আম্মু অর্থাৎ বেগম খালেদা জিয়া প্রাইম মিনিস্টার হলেন, তখন তো তারেক সাহেব কিছুই না। তারেক সাহেব তখন পার্টিরও কিছু না, গভর্নমেন্টেরও কিছু না। তা সত্ত্বেও ওনাকে একটা ওয়ার্ম ওয়েলকাম দেওয়া হলো। দিল্লিতে উনি গেলেন, উনি আম্বানিদের সাথে বৈঠক করলেন, আর তারপরে উনি কি করলেন? উনি ফিরে গিয়ে হাওয়া ভবনে বসে চক্রান্ত করে 10 ট্রাক অস্ত্র আনার ব্যবস্থা করলেন। এটা তো আমার কথা না, বাংলাদেশের অথরিটিজ এই মর্মে মামলা করেছে, ওনাকে আসামি করেছে। হ্যাঁ, এখন হয়তো ওই মামলা কিছু উঠে যাবে বা ওইসব মামলা আর চলবে না, জমানা পরিবর্তন হয়েছে, উনি নিজে প্রধানমন্ত্রী হয়েছে, বাট হি ওয়াজ ওয়ান অফ দ্য অ্যাকিউজড ইন দিস হোল কেস অফ 10 ট্রাকস ওয়েপন্স। এই অস্ত্রগুলি আসছিল কাদের জন্য? বাংলাদেশের জেহাদিদের জন্য, আর ভারতের আসামে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী আলফার জন্য। একটা ব্যাপার আমি আপনাকে খুব দায়িত্ব নিয়ে বলছি, যে যেই দিন এই অস্ত্র আসছে, চিটাগাং পুলিশ জানতো না, কিন্তু ডিজিএফআই এর কিছু লোকজন জানতো যারা ওখানে উপস্থিত ছিল, এবং 112 FIU ফিল্ড ইন্টেলিজেন্স ইউনিট চট্টগ্রামের তারা এটার মধ্যে ইনভলভ ছিল। পরেশ বড়ুয়া নিচে চিটাগাং এ উপস্থিত ছিলেন, হোটেল হারবার ভিউ জিইসি মোড়, আমি স্পেসিফিক বলছি, ওটা নামে একটা হোটেল, পেছনে ওটা আলফার অফিস বেসিক্যালি। তখন ওই সময় আলফার একটা বাড়বাড়ন্ত বাংলাদেশে তারা অবাধ বিচরণ ক্ষেত্র তাদের। তো এই জিনিসগুলি তো হয়েছে বিএনপির আমলে, যে ভারতের যারা দুশ্মন, হ্যাঁ, ভারতের যারা গোলমাল করে, তাদেরকে শেল্টার দেওয়া হয়েছে। কখন দেওয়া হয়েছে? যখন শেখ হাসিনা পাওয়ারে আসার পর 96 এর পরে এই শান্তি বাহিনী পার্বত্য চট্টগ্রামে যারা যুদ্ধ করছিল, তাদের তো ভারত চাপ দিয়ে ফেরত পাঠিয়ে পিস টক্সে বসিয়ে পার্বত্য চট্টগ্রামকে শান্ত করার ব্যবস্থা করেছে। তারপরে তুমি ভারতের পেছনে লাগছো। 2001-এ তোমার আম্মু পাওয়ারে আসলো, তুমি হাওয়া ভবনে বসে চক্রান্ত করে এই অস্ত্র আনছো, এই বিপুল পরিমাণ অস্ত্র তুমি আলফাকে দেবে ভারতে গোলযোগ পাকানোর। তো ভারত তোমাকে কি করে বিশ্বাস করবে? তো সেইটার প্রমাণ আজকে দিতে হবে তোমাকে। উই হ্যাভ টু বি অ্যাসিওরড যে তারেক রহমান ইজ আ ফ্রেন্ড অফ ইন্ডিয়া। শুনুন, এখানে একটা ব্যাপার মারুফ ভাই খুব পরিষ্কার, এখানে যদি এরা ভাবে যে ওই আর্ম টুইস্টিং বা ওইসব করে ভারতে, একটা জিনিস কিন্তু ভারত অলরেডি এদের জানিয়ে দিয়েছে। আপনি ইন্ডিয়ান এক্সপ্রেসে দেখুন, আমার খুব পুরনো বান্ধবী, আমার কলিগ ঋতু সারিনের একটা স্টোরি আছে। শি ইজ এ ভেরি ভেটারান জার্নালিস্ট। এটা অন্য কেউ লিখলে আমি গুরুত্ব দিতাম, কিন্তু ফরেন মিনিস্ট্রির লোকজনকে কোট করে বলেছে যে এক্সট্রাডিশন নিয়ে যদি বাংলাদেশ চাপাচাপি করে, উই উইল লিভ ইট টু দ্য কোর্টস, ইন্ডিয়ান কোর্ট উইল ডিসাইড শেখ হাসিনাকে এক্সট্রাডিট করা যায় কিনা। তার মানে এক কথায় বুঝতে পারছেন, ওই আমরা বলি না কথায় কথায় বাংলার হাইকোর্ট দেখাইছো, ইন্ডিয়া কিন্তু হাইকোর্টটা দেখিয়ে দিয়েছে অলরেডি, যে ও তোমরা যদি শেখ হাসিনার প্রত্যার্পণের উপর গুরুত্ব দাও, তো ইট উইল বি লিগালি এক্সামিন্ড, ইট ইজ লিগাল প্রসেস। তো তোমরা কিভাবে শেখ হাসিনাকে ট্রায়াল করেছো, কি করেছো, সব ডেটা পাঠাও আমাদের কোর্টে, এটা উই উইল সিক লিগাল ওপিনিয়ন অফ দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। তার মানে এক কথা হাইকোর্ট দেখিয়ে দেওয়া যে বাবা। আরেকটা জিনিস বলা হয়েছে, দেখবেন যে এই 21 থেকে 26-এর মধ্যে যদি তারেক রহমানের ভিজিট না হয়, তাহলে এরপরে মোদির আর সময় নেই
আমি এটা বিশ্বাস করতে পারি না যে 26শে অগাস্টের পর মোদি পুরো সময়টাই বিদেশে থাকবে। আই ডোন্ট বিলিভ ইট। এটা বেসিক্যালি বাংলাদেশকে একটা এক রকমের আলটিমেটাম। দিস ইজ দ্য ডিপ্লোমেসিতে বলে সিগন্যাল ল্যাঙ্গুয়েজ। ইটস এ সিগন্যাল, ইটস নট এ ডাইরেক্ট ল্যাঙ্গুয়েজ। যে ভাই এর মধ্যে যদি তুমি ইন্ডিয়া না আসো তাহলে আফটার দ্যাট ইট উইল নট বি বিজনেস অ্যাজ ইউজুয়াল। এক কথায় তুমি ইন্ডিয়াতে আসবে না, এত কায়দা কানুন করবে, এরপরে তাহলে আর বিশেষ খাতির টাতির যেগুলি আমরা মাঝে মাঝে করে থাকি, যে আমাদের নিজের অসুবিধা সত্ত্বেও ডিজেল দেওয়া, অমুক করা তমুক করা, এগুলি কি করে হয়টা, এগুলি চিন্তার ভাবনার বিষয় চলে আসবে নানা রকম। সবাইরই তো ভাই কিছু না কিছু কার্ড থাকে, তাই না? হ্যাঁ, তাইলে এই জায়গাটায় দাদা আপনার কথা অনুযায়ী যদি এমন হয় যে আসলে শেখ হাসিনার ফেরত দেওয়া বা এই যে তিনটা দাবির কথা বলা হয় সেই কারণে অনুকূল পরিবেশ নেই, এইটা কি আসলে একটা বাহানা, নাকি এর আড়ালে আসলে তারেক রহমান যাতে ভারতে না যায়, না যেতে পারে, সেই ক্ষেত্রে অন্য কোনো কিছু থাকতে পারে কিনা? আপনার কোনো আমি একটা ব্যাপারে নিশ্চিত, এই পুরো খেলাটা খেলছে খলিল, পেছন থেকে ইউনূস সাহেব। ইউনূস সাহেবকে তারেক রহমান রাষ্ট্রপতি হতে দেননি, কেন তারেক রহমান বা বিএনপি রাজি না হলে ইউনূস তো নির্বাচনে দাঁড়িয়ে হেরে যেত। শুধু জামাত এনসিপির ভোটে তো উনি জিততে পারবেন না, অঙ্কই মানে ইলেকট্রাল অ্যারিথমেটিক তাই বলে। তো তারেক রহমান ওনাকে রাষ্ট্রপতি করার ক্ষেত্রে পিছিয়ে গেছেন, ওনাকে রাষ্ট্রপতি আমেরিকানদের চাপ সত্ত্বেও ওনাকে রাষ্ট্রপতি করেনি। এই গোলমালের মূল কারণ বাংলাদেশের রিয়েল ভিলিয়ান হচ্ছে ইউনূস। হ্যাঁ, বলে না, হ্যাঁ, যে গ্রামে ওই কিছু লোক থাকে দেখবেন যে যারা সবসময় গোলমাল পাকায়, কিছু না কিছু করে, বলে প্যাঁচ লাগাইতেছে। ইউনূস হচ্ছে বাংলাদেশে প্যাঁচ লাগাই না মাস্টার, আর খলিল হচ্ছে তার নাম্বার 2। এরা দুজনেই আমেরিকান ডিপ স্টেটের এজেন্ট, এবং এরা এখানে বসে এই গোলমাল। তো ইউনূস রাষ্ট্রপতি হতে চেয়েছিল, পারেনি। উনি এখন এইভাবে গোলমাল করে ইন্ডিয়ার সাথে তারেকের একটা রিলেশন যদি ভালো হয়ে যায়, তাহলে তো আর তারেক অন্য কারো উপরে অত নির্ভরশীল হওয়ার কোনো কারণ নেই। ইউনূস যেটা চায়, এবং এখানে পাকিস্তানিদেরও একটা খেলা আছে। পাকিস্তানিরাও চায় যে ইন্ডিয়া কে সাথ আচ্ছা রিশ্তা হোগা তো হাম कैसे इसको संभालेंगे, আমরা কি করে এই। এবং আপনি লক্ষ্য করুন যে 6 জন ডিজিএফ এর অফিসার পাকিস্তান ভিজিটে যাচ্ছে। এই ঘন ঘন আর্মি কিন্তু খুব পাকিস্তানের সাথে খেলছে, টার্কির সাথে খেলছে, এবং এই আর্মি এখন একটা মেজর ফ্যাক্টর। তারেক রহমান আর্মিকে জমের মতো ভয় পায়। তার কারণ আপনি দেখুন, উনি তো এসএফএফ সিকিউরিটি রাখেন না, উনি নিজের একটা সিকিউরিটি সিএসএফ ওই ছেলেদের দিয়ে সিকিউরিটি করেন। আগেও আর্মির হাতে উনি মারধর খেয়েছেন, ওনার আম্মুর যখন গদি চলে যায় তারপরে। তো এখানে নানা রকম ফ্যাক্টর। তারেক রহমান ইজ এ ভেরি ইনসিকিউর প্রাইম মিনিস্টার। হ্যাঁ, এবং উনি এইসব ভয়ে আছেন, এই টানাপোড়েনের মধ্যে আছেন, একদিকে এ টানছে একদিকে ও টানছে। তো যাই হোক, একটা ফয়সলা উনি করেছেন যে উনি নিজের দল থেকে সিনিয়র লিডার তাকে ইয়ে করবেন, হ্যাঁ, রাষ্ট্রপতি করবেন। আরেকটা জিনিস উনি করেছেন যেটা খুব তাৎপর্যপূর্ণ, যে সালাউদ্দিনকে হোম থেকে সরিয়ে এলজিআরডির মিনিস্টার করছেন। এটার পেছনে অনেক অনেক ব্যাখ্যাতে, যাই হোক আমি তার মধ্যে যাচ্ছি না, কারণ আজকে আলোচনার বিষয় সেটা না। কিন্তু মানে এখানে এই ভারতের সাথে গোলমালটা যেটা পাকানোর পেছনে খুব বড় ভূমিকা হচ্ছে খলিল সাহেবের, এবং পেছন থেকে ইউনূস। এরা গোলমাল পাকিয়ে ভারতের সাথে বাংলাদেশের একটা রিলেশন খারাপ করলে, এই যে একটা অ্যান্টি ইন্ডিয়ান ইকোসিস্টেম বাংলাদেশে কাজ করে না, এদের রাজনীতি বাইরে তারেক রহমান যেতে পারবে না। এবং এই রাজনীতিটা চলতে থাকলে এই এনসিপি, আপনি দেখুন সব থেকে বেশি তারেক রহমান যাতে দিল্লি না যায় হইচইটা কে করছে? এনসিপি কারা? ইউনূসের লোকজন, এই নাইট টাইটরা। শেখ হাসিনাকে প্রত্যার্পণ না করে তারেক রহমান দিল্লি যেতে পারবেন না। কমান্ডিং টোন। তোমার মিয়া আসে 3টা এমপি, তুমি এমন ভাবে প্রাইম মিনিস্টারকে বলতে যেমন প্রাইম মিনিস্টার তোমার কৃতদাস। এইসব অনেক খেলা এখানে কাজ করতেছে, বুঝছেন? আরেকটা দাদা, একটা ইনফরমেশন আজকে সকালে বাংলাদেশ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে কথা বললে আমি যে জিনিসটা একটু জানলাম, সেটা হচ্ছে যে বাংলাদেশ সরকার, বিশেষ করে যে আপনার সেই খলিলুর রহমান, তারা চাচ্ছিলেন
যে এমন একটা আবহ তৈরি করতে শেখ হাসিনা যখন বলেছেন তিনি দেশে আসবেন, সেটা ফোকাসটা এমন ভাবে করতে দেশের ভিতরে এবং বাইরে যে তাদের চাপে শেখ হাসিনা দেশে ফিরতে বাধ্য হয়েছে ক্রেডিটটা নেওয়ার জন্য। এখন যেহেতু শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন বিশ্ব দরবারে যে তিনি নিজে যাবেন, তাদের ক্রেডিট নেওয়ার পরিকল্পনাটা ভেস্তে গেল। এই আক্রোশটা এখন তারা ভারতের উপরে দেখাচ্ছে। আপনি কি এটার যৌক্তিকতা পান কিনা? না না, এরা তো ভারতের উপর ক্ষিপ্ত যে ভারত কেন শেখ হাসিনাকে প্রেস কনফারেন্স করতে দিয়েছে। আরে ভাই, এটা তো ভারত অর্গানাইজ করেনি। হু অর্গানাইজড ইট? মারুফ ভাই, আপনি দিল্লিতে আসলে দেখবেন যে এই উপমহাদেশে বড় বড় ওয়েস্টার্ন মিডিয়া, জাপান, বড় বড় বিভিন্ন দেশের মিডিয়া, যাদের মেইন করেসপন্ডেন্ট বা ব্যুরো চিফ তারা সব দিল্লিতে। হ্যাঁ, তারপরে বাংলাদেশে এক আধজন স্ট্রিঙ্গার নেয়। একমাত্র আমি যে অর্গানাইজেশনে দীর্ঘ 17 বছর কাজ করেছি, বিবিসি, দে আর দ্য অনলি ফরেন অর্গানাইজেশন টু দ্য বেস্ট অফ মাই নলেজ যাদের একটা ফুল ফ্লেজেড সেট আপ ঢাকাতে আছে। তার একটা বড় কারণ ছিল যে দীর্ঘকাল বিবিসির বাংলা সার্ভিস ছিল অতীব জনপ্রিয়। হ্যাঁ, এবং তার জন্য তাদের বাংলাদেশে অনেক লোকজন রাখতে হতো। এমনকি তারা ঢাকার বাইরেও চিটাগাং স্ট্রিঙ্গার রাখতেন। বিবিসি ছাড়া অন্য কোনো ফরেন অর্গানাইজেশনের দু একজন স্ট্রিঙ্গার বাদে, মানে খুব বড় মাপের ব্যুরো টিউরো, ফুল ব্যুরো কিছু নেই। এই সব ফুল ব্যুরো টিউরো সব দিল্লিতে, ন্যাচারালি সাউথ এশিয়ার কেন্দ্রবিন্দু ইন্ডিয়া। তো এই ফরেন করেসপন্ডেন্টস ক্লাবে কজন ইন্ডিয়ান আপনি খোঁজ নিয়ে দেখুন, ম্যাক্সিমাম দে আর অল ফরেন করেসপন্ডেন্টস। হ্যাঁ, ওদের অফিস বিয়ারাররা ফরেন। তো এদের কাছে পিওরলি জাজিং ফ্রম মিডিয়া পয়েন্ট অফ ভিউ, শেখ হাসিনা ইজ এ ভেরি বিগ স্টোরি। আমি এত বছর সাহেবদের সাথে কাজ করেছি, রয়টার্স 23 বছর, 17 বছর বিবিসি। ফর দেম দিস ইজ এ ভেরি বিগ স্টোরি, এক্সেপশনাল ব্রেভারি। একটা সিম্পল উদাহরণ মারুফ ভাই আপনাকে দিই। এরকম ভাবে দেশ ছেড়ে পালাতে হয়েছে ধরুন রাষ্ট্রপতি হাফেজ আল আসাদ, তাই তো, বা বাশার আল আসাদ, যে প্রেসিডেন্ট আসাদ অফ সিরিয়া, এখন সে রাশিয়াতে আছে। রিসেন্টলি তার বিরুদ্ধে মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়েছে। মৃত্যুদণ্ড মাথায় নিয়ে আসাদ সাহেব, উনি তো আপার মতো ছোটখাটো বাঙালি মহিলা, ট্র্যাডিশনাল ওই টাইপের না, লম্বা চড়া লোক, ডাক্তার মানুষ, অনেক হইচই করে কথা বলতেন। উনি মানে ডেথ সেন্টেন্স মাথায় নিয়ে সিরিয়াতে ফিরবেন? কোনোদিনই না। এই জায়গাতে দিস ইজ আ ভেরি বিগ স্টোরি যে একটা ট্র্যাডিশনাল মহিলা, বাঙালি মহিলা, শাড়ি টাড়ি পরেন, হ্যাঁ, প্রায় 80 বছর বয়স, যার পুরো ফ্যামিলিকে শেষ করে দেওয়া হয়েছে একটা কুতে, হ্যাঁ, সেই মহিলা মৃত্যুদণ্ড মাথায় নিয়ে দেশে ফিরছেন। দিস ইজ স্টোরি অফ এক্সেপশনাল কারেজ। মানে অন্তত ওয়েস্টার্ন মিডিয়া সেভাবে দেখছে। এই জন্য আপনি দেখবেন যে শেখ হাসিনা যেদিন দেশে যাওয়ার করবে, 40-50 জন সাংবাদিক, এই দিল্লি বেসড ফরেন প্রেসের লোকজন। এখন আলটিমেটলি ঢুকতে পারবেন কিনা বাংলাদেশ মিশন, তাদের ভিসা দেবে কিনা সেটা আমি জানি না। ইন্ডিয়ান অনেক মিডিয়া যাদের উনি ইন্টারভিউ দিয়েছেন আমি জানি। এই যে এনডিটিভিতে উনি দীর্ঘ একটা ইন্টারভিউ দিয়েছিলেন, ইন্টারভিউটা করেছিল, ওকে আমি চিনি, আমি বইন বলি ওকে, বইন মানে বইন আর কি আমাদের, नेहा चंद्र। वो तो लाभाচ্ছে যে बहन जी वापस जाएगा तो हम भी बहन जी के साथ बांग्लादेश जाएंगे। तो আমি ওকে বলেছি, अरे बेवकूफ, पहले तुमको बांग्लादेश वीसा देगा क्या वो पता करो, नहीं तो अभी वीसा निकाल लो। কারণ পরে তুমি শেখ হাসিনার সাথে যাবে, বাংলাদেশ গভর্নমেন্ট তো ভিসা দেবে না। বাংলাদেশ গভর্নমেন্ট নিশ্চয়ই চাইবে না যে শেখ হাসিনা 40-50টা ফরেন মিডিয়া পার্সন নিয়ে দেশে ঢুকবে। শি বিকামস দ্য ফোকাল পয়েন্ট অফ দ্য স্টোরি। কিন্তু সেইটাও তো তাহলে বড় একটা বিশ্ব মিডিয়ার জন্য বড় একটা সংবাদ হবে। ভয় পাচ্ছে যে শেখ হাসিনা 40-50 জন ফরেন মিডিয়া পার্সন নিয়ে দেশে ঢুকলে মানে ব্যাপারটা কোন দিকে খেলাটা যাবে তো সবাই বুঝতে পারছে। শেখ হাসিনা ইজ দি স্টোরি, শি ইজ দ্য সেন্ট্রাল ফিগার, শি টেকস দ্য স্টেজ। স্টেজটা তো উনি দখল করে ফেলবেন, বাকি সব তো হচ্ছে আপনার সাইড প্লেয়ার। মানে উনি হয়ে যাবেন ওখানে অমিতাভ বচ্চন, আর বাকি সব হচ্ছে ওই 2 মিনিটের রোল করে, 4 মিনিটের রোল করে, ওই অবস্থা হবে তাদের। তো এই জন্য এরা এখন ফাপড়ে পড়েছে যে আসলেও বিপদ, না আসলেও বিপদ। হ্যাঁ, এই বেড়ি নিয়ে কেমনে সামাল দেই, এই জন্য এখন নানা রকম প্যাঁচ ট্যাঁচ লাগিয়ে, আমার 2-1 বাংলাদেশের বইনরা আছে তো খুব বড় বড় মাপের লয়ার, তারাই আমাকে বলছে যে দাদা এটা ইচ্ছা করে প্যাঁচ দিতেছে যাতে উনি না আসেন।
উনি ইন্ডিয়াতে থাকেন, যেমনে আসে এমনি থাকুক, উনি আসলে এরা নানা রকম প্যাচে পড়বে। আর শেখ হাসিনাও বিচক্ষণ রাজনীতিবিদ, এত বছরের অভিজ্ঞতা, উনি এটা বোঝে যে আমি গেলে, হ্যাঁ আমাদের লোকজনের মানে ইন্ডিয়ান সিকিউরিটি সেট আপের একটা ভয় আছে যে উনি আসলে ওনাকে হয়তো পাকিস্তানি আইএসআই এর লোকজন একটা হিট ফিট করতে পারে, হামলা কর सकता है। কেন এদের কাছে পাকিস্তানিরা তো ইরেশনাল পিপল, ওদের কাছে একটা ধারণা এখনো আছে যে শেখ মুজিব গদ্দার, মুল্ক তোড় দিয়া মানে পাকিস্তান ভেঙেছে, খানদান কো খতম কর দো। এখানে আবার আরেকটা জিনিসও হতে পারে যে ওরাই হয়তো আইএসআই এই টেরোরিস্ট এই 6 জন বলে ঢুকেছে, একটা রিপোর্ট আমি দেখলাম, আমাদেরও কাছে রিপোর্ট আছে, আমাদের এই বাংলাদেশের এনএসআই এর কাছে রিপোর্ট আছে যে 6 জন মানে পাকিস্তানি এলিমেন্টস তারা ঢুকেছে ওই নেপাল থেকে বাই রোড নর্থ বেঙ্গল হয়ে, মানে নর্থ বেঙ্গল মানে ইন্ডিয়ান নর্থ বেঙ্গল হয়ে বাংলাদেশে ঢুকেছে ওই চ্যাংরাবান্ধা ওই সব সাইড দিয়ে। এর মধ্যে 4 জনকে আইডেন্টিফাই করা গেছে, এরা লস্করে তৈয়বা বা জামাতুদ্দোয়া ওদের মানে মানে অপারেশনস এর লোক, মানে টেররিস্ট আর কি এক কথায়। এই আমাদের লোকজনের ধারণা যে ইয়ে মানে এটা হয়তো শেখ হাসিনা ইজ হাই ভ্যালিউ টার্গেট, কিন্তু আবার অনেকে বলছেন, যেমন বিশেষজ্ঞ বাংলাদেশের এবং আমাদের ছোট ভাই আমিনুল হক পলাশ, তার সাথে একটু আগে কথা হচ্ছিল আপনার প্রোগ্রামে আসার আগে, বলছে না দাদা এরা হয়তো তারেক রহমানকে মেরে দিয়ে ওই 80-81 যেমন জিয়াউর রহমান মানে ওরকম একটা গোলমাল পাকানোর জন্য একটা কেওস সৃষ্টি করতে পারে। হ্যাঁ, পাকিস্তান মে ডু দ্যাট অলসো, কারণ শেখ হাসিনাকে মেরে দিলে যে ফ্লো উঠবে দেশে, আওয়ামী লীগের পক্ষে এটা সামলাতে পারবে না এরা। সেই জন্য এটা হতেই পারে যে ওরা তারেক রহমানকে ওরাই মার্ডার করালো ওর বাপের মতো করে, ইন্ডিয়ার উপর ব্লেমটা দিল এরা অ্যান্টি ইন্ডিয়ান হাওয়া তোলার জন্য, এবং এই সব করে জামাতের পক্ষে হাওয়াটা নিয়ে আসলো। কারণ জামাতের জন্য ব্যাপারটা কি জানে, এটা পলাশের বক্তব্য যে জামাতের জন্য ব্যাপারটা হচ্ছে আমি নেই তো কাবি নেই, এটাই ওদের বেস্ট সময়। এবং ইলেকশন করে এত ফেভারেবল অবস্থায় জামাত ওই 60-70টা সিট, তার মানে জামাত নর্মাল ওয়েতে বাংলাদেশে ক্ষমতায় আসার কোনোদিন কোনো সম্ভাবনা নেই, এটা জামাতের লোকজন বোঝে, তাদের অ্যাসেসমেন্ট আছে, পাকিস্তানও এটা বোঝে। তো এই ইলিগাল একটা কিছু করে একটা মার্ডার করে দিয়ে দেশে কেওস করে মিলিটারি রুল টুল, আর মিলিটারির মধ্যে জামাতের কন্ট্রোল এখন অনেক বেশি আগের তুলনায়, এই ধরনের একটা ব্যাপারের কথা কিছু কিছু বিশেষজ্ঞ আমিনুল হক পলাশের মতো এরাও বলছে। তো যেই কারণেই হোক এই লোকজন যারা ঢুকেছে এরা তো বাংলাদেশের টাঙ্গাইলের চমচম বা কুমিল্লার রসমালাই খেতে আসেনি, এই পাকিস্তানিরা সাজিদুর রহমান এন্ড কোম্পানি কিছু একটা গোলমাল করতে এসছে। তাই জন্য এইসব একটা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ইন্ডিয়ার একটা লেজিটিমেট কনসার্ন আছে। তবে বাংলাদেশ এই যে দর কষাকষিটা করছে এটা খলিল সাহেবের খেলা, এবং এদের আলটিমেট খেলাটা হচ্ছে ইউনুস খলিল এই গং ইন্ডিয়ার সাথে কোনোভাবে যাতে রিলেশনশিপটা নর্মালাইজ না হয়, এটা হলে তারেক রহমানের একটা সলিড ভিত্তি নিজস্ব হয়ে যাবে। এরা তাহলে তারেক রহমানকে মানে তারেক রহমানের এদের উপর নির্ভরশীলতা, আমেরিকার উপর নির্ভরশীলতা কমে যাবে। দিস ইজ দ্য গেম, ইটস আ লার্জ জিওপলিটিক্যাল গেম, তার মধ্যে এইটা একটা ব্যাপার। একদম না, একদম শেষ করবো আমি আরেকটা প্রশ্ন। আমরা যদি ধরে নেই আজকে কালকের মধ্যে কোনো একটা পরিবর্তন হলো নতুন কিছু সিদ্ধান্তের জায়গায়, সেই ক্ষেত্রে যেই কথাটি কদিন পর্যন্ত শোনা যাচ্ছিল যে তারেক রহমান যদি 21 থেকে 26 তারিখের মধ্যে ভারতে যান কিংবা আগে পরে যখনই হোক, তখন অন্য আলোচনার সঙ্গে বা অন্য আলোচনার ক্ষেত্রে শেখ হাসিনার ইস্যুটা তারেক রহমান এবং নরেন্দ্র মোদীর বৈঠকের মধ্যে কতটা গুরুত্ব পাবে, কিভাবে গুরুত্ব পেতে পারে, নাকি আদৌ পাবে না? কেউ কেউ বলছেন এটা কোনো বিষয়ই হবে না, কি মনে হয় আপনার? আমার মনে হচ্ছে যদি কোনো কারণে শেষ পর্যন্ত তারেক সাহেব আসেন এবং তারেক সাহেবের সাথে নরেন্দ্র মোদীর কথা হয়, তারেক সাহেব ইস্যুটা তুলতে পারেন যে হোয়াট অ্যাবাউট হার এক্সট্রাডিশন। ইন্দিরা মানে নরেন্দ্র মোদী সেখানে খুব ক্লিয়ার কি উত্তর দেবে সেটা আমি প্রেডিক্ট করতে পারি। তারেক সাহেব কি বলবেন এটা আমার পক্ষে প্রেডিক্ট করা মুশকিল। নরেন্দ্র মোদী কি বলবে যে কানুন হ্যাঁ কানুন কে মোতাবেক হোগা। তারেক সাহেব মানে ইট উইল বি অ্যাকর্ডিং টু ল। আজকে যেটা আপনি দেখুন ইন্ডিয়ান এক্সপ্রেসের ঋতু সারিনের স্টোরি আছে, অন্য ইন্ডিয়ান জার্নালিস্টরা বাংলাদেশ অত জানে না, কিন্তু ঋতুর খুব ভালো কানেকশন ফরেন মিনিস্ট্রিতে বলে দিয়েছে যে শেখ হাসিনা's extradition
will not be decided at an administrative or a diplomatic level. It will be decided by the courts in India. তার মানে বাঙালি হাইকোর্ট দেখাইছো, বাঙাল হাইকোর্ট দেখাই দিছে তোমার যে তুমি দাও এটা, we will consider it legally, we will seek legal opinion from the Supreme Court of India. So ব্যাপারটা ওই জায়গাতে থেকে যাবে। তাই তারেক রহমান বাংলাদেশের স্বার্থে, বাংলাদেশের এখন ইন্ডিয়াকে অনেক কারণে প্রয়োজন। এই ট্রাম্প বা আমেরিকানরা অনেক কায়দা কানুন করছে বাংলাদেশকে ব্যবহার করে মায়ানমার সিভিল ওয়ারে ইন্টারভেন করার জন্য, ওখানে গেরিলাদের অস্ত্র দেওয়ার জন্য। কিন্তু এরা তো বাংলাদেশের যেটা প্রয়োজন, এরা তো মানে ট্রাম্প চাচা তো তারেক সাহেবকে 5 লিটার ডিজেলও দেয়নি, ডিজেলটা দিয়েছে কে? আলটিমেটলি মানে দ্য প্রুফ অফ দ্য পুডিং ইজ ইন দ্য ইটিং, তাই না? তো এর জন্য আপনাকে দেখতে হবে তারেক সাহেব মানে ইন্ডিয়া নিডস বাংলাদেশ, বাংলাদেশ নিডস ইন্ডিয়া। ইন্ডিয়ার সাথে সম্পর্কটা ভালো রাখতে পারলে তারেক সাহেবেরই লাভ। ওনার মানে উনি দেশের স্থায়িত্ব স্থিতিশীলতা ফিরিয়ে আনতে অনেক বেশি সহযোগিতা ইন্ডিয়ার থেকে পাবেন। আমেরিকা যার বন্ধু তার শত্রুর দরকার নেই। আমেরিকা এই জায়গাতে ঘাঁটি গেড়ে ওই চীনকে আটকাবার জন্য মায়ানমারে গোলমাল পাকাবে, যাতে ওখানে মায়ানমারের সরকার ফেলা যায়। ইন্ডিয়াকে এই লাইনে আনতে পারেনি বলে বাংলাদেশকে ভর করেছে। তো তারেক সাহেব বাংলাদেশের প্রধানমন্ত্রী, উনি যেটাই করবেন আমরা আশা করব বাংলাদেশের স্বার্থ মাথায় রেখে করবেন। ওই মার্কিন চাচাদের কথা মাথায় রেখে যদি কিছু উনি করেন, উনি কিন্তু পেছে পড়বেন। বলবো প্রয়োজনে তুমি আসো, আপনি ওইভাবে ডাকেন, তাইলে না একটা হেডাম দেখা যায় যে আমরা একটা বিশাল দেশ, বিশাল শক্তি। ভারত যে যাবে না কেন, আমি আগেও বলছি যে এরা ভারত যাবে না এবং ভারত না যাওয়া উচিত। কারণ হচ্ছে কি জানো, এটা এই কাহিনী যে হবে আমি আগেই জানতাম। তার কারণে তুমি যদি একটু খেয়াল করো কয়েকদিন যাবত, যে যেমন নাহিদ বলতেছিল যে তারেক রহমান যদি ভারত যায় তাইলে আমরা সব ফাঁস করে দিব। সার্জিস বলছে তারেক রহমান ভারত যাওয়া গেলে সে আত্মহত্যা করবে। মৌলবাদীরা কোনো অবস্থাতেই চায় না যে তারেক রহমান ভারতে যায়। আর তারেক রহমানেরও ওই সক্ষমতা বা ক্যাপাসিটি নাই যে মৌলবাদীদের কথা বাদ দিয়া সে সাহস দেখায় ভারত যাইতে পারবে। সে এটা যাবে না, এটা আমি আগেও জানতাম, এখনো জানি। এখন না যাওয়াতে একটা জিনিস ভালো হয়েছে, এখন যাবে না। এখন যাবে না, সুতরাং সেপ্টেম্বর মাস পুরোটা নরেন্দ্র মোদী ব্যস্ত থাকবে, অক্টোবর নভেম্বরও ব্যস্ত। আর অক্টোবর নভেম্বরে নর্মালি ভিজিট হয় না, অন্যান্য দেশের ভিজিট হয়। তো এই অবস্থায় সে যেহেতু যাবে না, তো এতে কি হবে জানো, আমাদের যে গঙ্গা চুক্তি মুক্তি যেগুলো আছে এগুলো তো হবে না। ওইদিকে সম্ভবত পশ্চিমবঙ্গের ওইদিকে প্রচন্ড বৃষ্টিপাত হচ্ছে, গত 2-3 দিন প্রচন্ড বৃষ্টিপাত হচ্ছে এবং সেই বৃষ্টিপাতের কারণে প্রচুর পানি, সব নদীতে অলরেডি এত বেশি পানি যে সুতরাং পানি চুক্তি করার জন্য তার যায় আলাপ নেই না। সুতরাং পানি আছে আপনাদের কাছে, কোনো সমস্যা নেই। এখন উনি যাবেন না, কিন্তু উনি ভারত যাবেন না, সফরে দাওয়াত দেওয়ার পরও যাবেন না, কিন্তু ভারতের কাঁচামরিচ ছাড়া গলা দিয়া ভাত নামবে না। আচ্ছা, ভারতের চাউল ছাড়া প্লেটে ভাত রান্না হবে না। ভারত থেকে ডিজেল আমদানি না করলে বাংলাদেশের মিল ফ্যাক্টরি তো দূরের কথা, ট্রাক বাস কিছুই চলবে না। কৃষি কাজ যেটা করে ডিজেলের প্রয়োজন সেগুলোও চলবে না। কয়দিন পরে ধরো আদানি বিদ্যুৎ কেন্দ্র তো অলরেডি কমাই দিছে, এখন আবার আদানি করবো যে বেয়ারিং আরো একটা নষ্ট হয়ে গেছে, সুতরাং 800 মেগাওয়াট এই মুহূর্তে যেটা যায় সেইটাও আর দিতে পারতেছি না, বন্ধ। এরপরে ধরো নেপাল থেকে যে 50 মেগাওয়াট আসে, সেই 50 মেগাওয়াটও হয়তো চলে যাবে গা, বলবে যে ভারতের তার নষ্ট হয়ে গেছে, যার কারণে এখন তার তো বিশেষ লম্বা, ওই যে মনে আছে পল্লী বিদ্যুতের লম্বা তারের কথা? হ্যাঁ, লম্বা তারের কথা মনে আছে, তার অনেক লম্বা। এখন বলবে যে এত লম্বা তার, যে তার নষ্ট হয়ে যাওয়ার কারণে আমরা আর আপনাদের বিদ্যুৎ দিতে পারতেছি না, এগুলো বলবে ভারত। ভারত এখন আস্তে আস্তে চাপ দিবে। আচ্ছা আচ্ছা, এইটা এই সরকার এখন বুঝুক যে কি করবে না করবে। উনি যাবে না, ব্রাভো তারেক ভাই, আপনি যাইয়েন না, আপনি বরং ওদের সবাই ডাকেন, আর নাহলে কূটনীতিক সম্পর্ক ছিন্ন করেন। রাইট করেন। ভারত তো আধিপত্য বিস্তার করতেছে ভাই বাংলাদেশে, কূটনীতিক সম্পর্ক ছিন্ন করতে সমস্যা কি? আমরা ইসরায়েলের লগে সম্পর্ক রাখি নেই, কি হয়েছে?
চলি নাই আমরা। তাই তো। ভারতের লোকের সম্পর্ক ছিন্ন করেন, ছিন্ন কইরা এই ঢাকা পিন্ডি ডিরেক্ট ফ্লাইট সার্ভিস করেন 20-25টা সপ্তাহে, টিকিটের দাম অর্ধেক করে দেন, প্রয়োজনে চায়নার সাথেও দেন, ভিসা লেস করে দেন এদের লগে। অবশ্য পাইকারা মনে হয় ভিসা লেস করছে, যে ভিসা লাগবে না এখন, চায়নার লগে ভিসা লেস করেন। এমনি তো ইউরোপীয় ইউনিয়ন আগামীকাল ঘোষণা দিচ্ছে ট্রাভেল ব্যান্ডের বাংলাদেশের সাথে। দেখা যাক কি কি চলে, দেখো। আচ্ছা, কি আর হবে, সর্বোচ্চ যে পাবলিক যখন বিদ্যুৎ পাবে না, গ্যাস পাবে না, তেল পাবে না, এই আর বিএনপি অফিস ভাঙচুর টাংচুর করবে, এই আর কি, নাকি? না, পাবলিক ভাঙচুর করবে না। পাবলিক এখন ওই যে কিছু কিছু এক ভাইয়ের সাথে সকালবেলা কথা হচ্ছে, উনি কয় যে আচ্ছা। ভাই আমি ওই যে ইয়ে কিনবো, কেরোসিনের চুলা ছিল না আগে এক সময়, হ্যাঁ, স্টোভ স্টোভ। স্টোভ, কয় যে ওই স্টোভ কিনুম তোর সলিতা মইতা লাগাম। আমি কিছু সলিতা মইতা এখন আছে কিনা, কয় সলিতা না থাকলে তোয়াইল্লা কাটুম, বউয়ের শাড়ি কাইটা লাগাই দিয়ে অন্তত বাট্টা তার 2-4টা খাবো। তো আমি বললাম যে আপনি ইন্ডাকশন চুলা কিনেন। তো এখন এ কাজে ভাই বহুত দাম। তো আরেক ভাই এ কাজে না ভাই আমার এখানে আমি তো ইন্ডাকশন চুলা দিয়ে ভাত রান্ধতে 3000 টাকা বিল, 300 টাকা সবটা বুঝছে। 300 টাকা। হ্যাঁ, সুতরাং আপনার আর কত টাকা বিল হইব ভাই? তো এখন মানুষ ওই চুলা মুলা জ্বালাইবো, আর আমরা সেই আদিম যুগে যাব আর কি। যে কয়দিন আগে এক ইমাম সাহেবের ইয়ে পাইছো মনে হয়, যে দোয়া পইরা কোয়াল লগে লগে গাড়িতে পেট্রোল হইলো আর 3 মাস ধরে সে গাড়ি চালাইলো। রাইট রাইট। আপনি আপনি এইটার ব্যাপারে আমাদেরকে একটু ব্যাখ্যা দেন, আমি ততক্ষণে ফুটেজটা নিয়ে আসি। আপনি এটা একটু ব্যাখ্যা দেন আমাদেরকে, আমি ততক্ষণে ফুটেজটা নিয়ে আসি। এই হচ্ছে অবস্থা। সুতরাং মানুষ উত্তেজিত এত তাড়াতাড়ি হবে না। পাবলিক ধরো এই মুহূর্তে 27 লাখ গার্মেন্টস কর্মী চাকরি হারাইছে, তার মধ্যে 17 লাখ নাকি মহিলা আর বাকি 10 লাখ পুরুষ চাকরি হারাইছে। সুতরাং গার্মেন্টস ফ্যাক্টরি আরো বন্ধ হইতে হবে, আরো সমস্যা হইতে হবে। বরঞ্চ তারেক জিয়া গেলে হয়তো ওই যে বাংলাদেশ থেকে যেসব গার্মেন্টস পণ্যগুলো ভারতের বিভিন্ন বন্দর হইয়া যাইতো, ওই জিনিসটা হয়তো খুলে যাইতো। দ্বিপাক্ষিক অনেক সমস্যা আছে, এগুলো হয়তো ঠিক হইয়া যাইতো, সমাধান হইতো। এখন উনি যাইতে পারবেন না, উনি যাইতে পারবেন না। আমার যা মনে হচ্ছে যে ওনার যাওয়ার পেছনে এনসিপির চেয়ে বড় প্রবলেম হচ্ছে চায়না। হয়তো চায়নার এমন প্রেশার আছে যে তুমি আমারে তিস্তামুখী বাদ এগুলো করবা কইয়া এখানে আইসা তুমি আমার থেকে রাজকীয় আহার কইলা, রাজকীয় সংবর্ধনা নিলা, এখন তুমি আবার ভারতে যাইবা, ওইখানে আবার সার্জিওগর বইয়া রইছে আমেরিকান, এরা আবার তোমার ডাইকা কি না কি কইব, এ হইতে পারে। আর না হইলে আরেকটা কাহিনী হইতে পারে, সেইটা হচ্ছে হয়তো সেটা যে সে হয়তো চিন্তা করতেছে যে ভারতে গেলে আকাশে বাতাসেও তো শেখ হাসিনার গন্ধ পাওয়া যায়, এটা যদি আইসা যদি ওর গায়ে লাগিয়া যায় তাইলে কি হবে, এটাও প্রবলেম হইতে পারে। আওয়ামী লীগের গন্ধ লাগতে পারে শরীরে। হ্যাঁ, মূলত দেখো আমাদের কোনো পররাষ্ট্রমন্ত্রী নাই কিন্তু এই মুহূর্তে। রজার খলিল এখন আর আইনত আমাদের পররাষ্ট্রমন্ত্রী না। উনি যেদিন নির্বাচিত হয়েছেন সেদিন থেকে কিন্তু ওনার পররাষ্ট্রমন্ত্রী না, উনি ছুটিতে চলে গেছেন। একটা দেশের সরকার আরেকটা দেশে যাইতে গেলে পররাষ্ট্রমন্ত্রীর প্রচুর কাজ থাকে 15-20 দিন আগ থেকে। কোথায় মিটিং হবে, কার সাথে মিটিং হবে, কোন কোন সেক্টরে মিটিং হবে, কোন কোন কথা নিয়ে আলোচনা হবে, কোন কোন চুক্তিগুলো হবে, কোন কোন সমঝোতা স্মারকগুলো হবে, এগুলো নিয়ে বিশাল একটা কাজ কাম আছে। সেটা সফর 1 দিনের হোক, 2 দিনের হোক, 5 দিনের হোক, আর 2 ঘন্টার হোক, এগুলো সব রেডি করতে, এগুলো রেডি করার মতো লোক তো নাই বাংলাদেশে। এগুলো যে রেডি করবে এরা জানেই না। আর তারেক রহমান 2 দিন আগে কইলো যে ভাই ভারত আমাদের গ্যাস টাইনে নিয়ে যায়। কেমনে? যে আমাদের যেখানে গ্যাস কূপ আছে তার পাশে দিয়া ভারত 5 বসাইয়া টাইনে নিয়ে যাইতেছে। উনি এই পৃথিবীতে উনি কোত্থেকে এই জিনিস পাইছে জানি না। তোমার নিশ্চয়ই আছে হরমুজ প্রণালী, বিজ্ঞানের থেকে উপরে চলে গেল। হ্যাঁ, তুমি হরমুজ প্রণালী আছে। হরমুজ প্রণালী হচ্ছে যে পৃথিবীর সর্ববৃহৎ গ্যাস ক্ষেত্র। ওইটার এক পাশ থেকে তোলা হচ্ছে যে ইরান, আরেক পাশ থেকে তোলা হচ্ছে যে ওমান। একটাই প্রণালী, অলরেডি কত 20 না 30 কিলোমিটার যায়, পাশাপাশি জায়গা থেকে তুলতে, যার যেটা সীমানা সে সীমানার ভিতরে। আর তারেক রহমান কই থেকে এই ইঞ্জিনিয়ারিং আনলেন বুঝলাম না। উনি কইলেন যে চালায়া যায়। আরেকজন তারেক রহমানের উপদেষ্টা
উনি গতকালকে বললেন যে 98% গ্যাস শেখ হাসিনা ভারতরে দিয়ে দিছে। তো 98% গ্যাস শেখ হাসিনা ভারতরে দিলে গত 15 বছর তো গ্যাস আর বিদ্যুৎ নিয়ে কোনো গন্ডগোল হয়নি। তখন দিছে, তখন গন্ডগোল হয়নি, এখন গন্ডগোল হয়নি। আর কোন পাইপ দিছে দিয়ে দিতে? ওইটা কয় নাই। তো তাইলে এখন যদি শেখ হাসিনা দিয়ে থাকে, আপনি সেটা বাতিল করেন না কেন? আপনারা বাতিল করতেছেন না কেন? বাতিল না করে অযথা মস্কারি কথাবার্তা বলতেছেন কেন? তুমি চাইলে তুমি একটা ছবি দিছি আমি, ওই যে ওনার করতাম, এই যে চিফ হুইপ নুরুল ইসলাম মনি 98% দিয়েছিল শেখ হাসিনা, তুলে দিয়েছিল। তার মানে এখন নাই, এখন আর দেয় নাই। তাহলে এই গ্যাস আপনারা ব্যবহার করেন না কেন? 98% দেওয়ার পরে 2% দিয়ে যদি দেশ চলতো, তো এখন তো আপনাদের কাছে 100% আছে, এখন চলে না কেন? এইসব কথার জবাব দিতে না। ঘটনা হয়েছে কি জানো, দোষ আরেকজনের ঘাড়ে চাপাইয়া দিতে খুব মজা। আর এখন ঘটনা হচ্ছে যত দোষ সব অঞ্জু ঘোষ, যাই হয়েছে বাংলাদেশের সব আওয়ামী লীগের দোষ, সব আওয়ামী লীগের দোষ। এমন বেকুব তারেক রহমান ভারতের থেকে যে ভারতের থেকে যে তেল চাইলো, হ্যাঁ 82,000 এত লিটার তেল কিছু বলার পর, এত কিছু বলার পর ভারতের কাছ থেকে যে তেল চাইলো, তেল কি পাইবো? আমি এটা আমার মনের ভিতরে এই কোশ্চেনটা খুসখুস করতেছে। তেল অলরেডি পাইছে, তবে আমি কেন আমার রাগটা এখন ভারতের উপর কি জন্য জানো? আমি বুঝি না, এ ভারত তারেকরে লাগবে, তারেকেরে এত দাওয়াত দেশ কেন বেটা? এখন এ ভারতের মোদি সহ পুরো ভারতবাসীর একটা জবাব দিতে পারে তারেক, যে ও ডিরেক্ট এইভাবে বলতে, একদম এই ভাষা, এ মোদি তোর দরকার তো তুই আয় বেটা আমার এখানে, তুই আয়। এরা আয় না, ওই যে আমগো গুলিস্তানের হোটেল আছে না, ওইসব হোটেলে রাখা উচিত মোদিরে, যে যা আয় ওখান থেকে আয়, আমার লগে কথা পেয়ে যায়। তারপরে যদি ভারতীয় শিক্ষা হয়, এর আগ পর্যন্ত হবে না এদের। এরা এত ভারতীয়রা প্রচুর সহনশীল এবং সহনশীলতা অনেক দেখাইছে। এই যে বারবার একের পর এক যা করতেছে বাংলাদেশের এই বঙ্গু জনতা, আমার বাইয়ারা, এদের কি সামান্যতম কমন সেন্স আসতেছে না? আরে একটা ডলা দে বেটা, 6 মাসের জন্য একটা ডলা দে, দেখ কেমনে বাদ ডাকে, সেটাই করতে পারতো। বুঝতে পারছি। এখন ধরেন কথার কথা, ভারত এদিন আগে চিটাঙ্গে না জানি কোথায় যা বক্তব্য দিল, ওই যে তোমার মাতা আমাদের যে ইয়েতে কক্সবাজারের ওখানে মাতাবাড়ি সমুদ্র বন্দর, যেখান থেকে ওই যে এলএনজি সাপ্লাই হয়, যে ওইটা বলতেছে যে শেখ হাসিনা এমন কাজ করছে, সবকিছু করছে, কিন্তু ভালোভাবে করে নাই, যার কারণে এখন একটু ঝড় বৃষ্টি হইলেই যায় না, কি পাইপ লাগাই তারা, বুঝছো? এ হারামজাদা কি এইটা জানে পৃথিবীর যত দেশে এরকম ভাসমান এলএনজি টার্মিনাল আছে, সব জায়গায় একই অবস্থা। ওইখানে তো আর এটা না বলে আরসিসি পিলার দিয়ে লাগাই দিবেন আর আপনার জাহাজ গোটাটারে উঠে না বয়ব জাগা মতন, এই জাহাজ আর লড়তো না। আর বেটা ঝড় বৃষ্টি হলে তো নদীর পানি লড়ে, সমুদ্রের পানি লড়ে। ঝড় বৃষ্টিতে যেই সব জায়গায় পৃথিবীর বিখ্যাত গ্যাস উত্তোলন কেন্দ্র যেগুলো আছে, ওগুলো পর্যন্ত বন্ধ হয়ে যায় 2 নাম্বার সিগন্যাল দিলে। আর এই বেটা কয় এটা করে নাই, তো এটা করে নাই, তুই কর, তোরা তো এই গত 24 মাস ধরে সময় পেয়েছিস না, ইউনিসের গভর্নমেন্ট আর তোর গভর্নমেন্ট তো একই, তোরাই 24 মাসে কি করলি, তোরা কি করলি সেটা দেখা। ও যদ্দূর কইরা দিয়ে গেছে, তারপরের ভালোগুলো তোরা কর না। শেখ হাসিনা যেখানে ফল করছে, ওই ফলগুলো দেখাই দিয়া তোরা কইরা ফেলা, তাহলে তৈল। এটা করবি না, খালি আছে সমালোচনা। এখন তারা ওই সরকারি কর্মচারীদের বেতন দিতে পারবে না, তাতেও দোষ আওয়ামী লীগ। আরে আওয়ামী লীগ তো 24 মাস ধরে নাই, তোরা 2 বছর ধরে দেশ চালাইতেছিস। সব থেকে মজার বিষয় কি জানেন, আওয়ামী লীগ 24 মাস ধরে নাই। আওয়ামী লীগের প্রায় বড় একটা সরকারি বাজেট, 1 বছর সরকারি বাজেট রেখে গেছে, সেই টাকাগুলো কই? শেখ হাসিনা কি ওগুলো সাথে করে নিয়ে চলে গেছে? এদের হিসাব মতো তো ওই রকমই, এদের হিসাব মতো ওই রকম। এলএনজি এতদিন কিনতে লাগে না, সামিটের লগে ব্যবসা বন্ধ করে দিয়ে আমেরিকারে দিছিল, যেই পর এখন সবকিছু নিয়ে বাইজা গেছে, এখন আবার কয় সামিট তোমরা দাও। গ্যাস তো আনতে হয় তোমার 120 বা 150 টেম্পারেচার কইরা, লিকুইড গ্যাসে পানি বানায়, পানি বইরা ওইটা নিয়ে আসা, আইনা আবার এখানে রিফাইনারিতে দিয়া
এটা উচ্চ তাপমাত্রায় গ্যাস বানায় সাপ্লাই দেয়। তো তোমরা এতদিন ধরে কিনো নাই কেন? তোমরা জানো না যে কি কি চলতেছিল? এখন কালকেই সম্ভবত, আমি তার এই বক্তব্যটা কালকেই শুনছি, সে বলছে আওয়ামী লীগ সরকারের আমল থেকে এইসব হয়েছে। আওয়ামী লীগ সরকার একসময় দোষ দিছে ইউক্রেনের যুদ্ধ যখন লাগে, হারামজাদা তুই তো এই দেশে, তুই তো ইংল্যান্ডে, তুই জানোস না ইউক্রেনের যুদ্ধের কারণে এই যে ইংল্যান্ডে ইউরোপে গ্যাসের দাম তেলের দাম কি বাড়ছে? তুই কইলে হইব? হ্যাঁ, সবাই তখন তো ও লন্ডনে ছিল, আপনার দেশে ছিল। হ্যাঁ বেটা, তখন আমরা এই বাসে উঠলে 1 টাকা 70 পয়সা দিতাম, আর ট্রেনে 1 টাকা 70 পয়সা, মেট্রো। এগুলো সব ইউক্রেন যুদ্ধের কারণে 2 টাকা 2.5 টাকা হয়ে গেল। আরে পাশা মশার টিস্যু পেপার পাওয়া যায় না হাইকা, যুদ্ধের কারণে। তো তুই তো তখন এনে ছিলি, এসব কোয়েন না, তোর হারামের পয়সা এই যে তুই বুঝছ না। এসব কোয়েন না, আপনারা ওহাবি বানাই দিছে, অলরেডি ট্যাগ লাগাই দিছে। না, আমি ওয়াহাবি, সালাফি, তারপরে আরো যা যা আছে, যা ইচ্ছা কগা, যা ইচ্ছা কহ, ইহুদি মিহুদি যা মানে উচিত কথা কইলে এই দেশের মানুষের কাছে ক্যাটাগরি আছে ভাই, বুঝছেন? উচিত কথা কইলে এই দেশের মানুষের কাছে ক্যাটাগরি আছে, আপনাকে কোনো না একটা কোনো গোত্রের ভিতর ঢুকাই দিবে। যেমন আমারে আওয়ামী লীগের বানাই দিছে, বানাইছে। হ্যাঁ, এখন এটা বুঝে না, বিগত 17 বছর যেহেতু আওয়ামী লীগ দেশটা চালাইছে, তো উচিত কথা এবং কম্পারিজমের জায়গা থেকে কথা বলতে গেলে আওয়ামী লীগ প্রাসঙ্গিক ভাবে চলে যায়। স্বাভাবিক। যেই প্রিয় ভাই বললো যে আমি ওহাবি, তারে খালি কও যে ভাই কালকে এই সৌদি আরব হজ করার জন্য ভিসা ফ্রি দিবে, এই লুঙ্গি আন্ডারপ্যান্ট খুলে ল্যাংডয়া দৌড় দিবে, কিন্তু এইটা জানে না যে এইটা সৌদি আরব ওহাবি। বুঝছো? যদি কয় যে তোমার 2টা অপশন দেয়, শোনো, ওদের যদি 2টা অপশন দেয়, এক যে তোমাকে সৌদি আরবের ভিসা দেওয়া হবে ফ্রি, আবার আমেরিকার ভিসাও দেওয়া হবে ফ্রি। সৌদি আরবে যাইয়া তুমি ওখানে মসজিদ টসিদ পরিষ্কার করবে, নালা নর্দমা পরিষ্কার করা চাকরি দেওয়া হবে, আর আমেরিকাতে তোমাকে নাইট ক্লাবের চাকরি দেওয়া হবে। কোনটা করবা? আরামজাদা কবে ভাই সৌদি বাদ দেয়, আমি নাইট ক্লাবে যাই না কাম করুম, পয়সা বেশি, আমেরিকা যাও। এই হচ্ছে যে আমাদের বঙ্গু মোমেনদের চরিত্র। হবে না কেন? পয়দা হবে, ওদের ইনকাম হবে। এমনি বাংলাদেশে এখন তেল সংকট, গ্যাস সংকট, এটা তো লাগবে। বাংলাদেশে তেল সংকট, গ্যাস সংকট, এই হুজুরে লাগবো। সেটাই ওনাদের আনা উচিত। আরেক হুজুরে পদার্থ বিজ্ঞানে উনি নাকি আবিষ্কার করছেন বিদ্যুৎ উৎপাদন হবে কোনো কিছু যারা, ওনাকে নোবেল দেওয়ার দাবি জানাইতেছে। বিশাল পদার্থ বিজ্ঞানী। ওই মাঝে মাঝে হাসি পায়, এই সার্কাস গুলো বাংলাদেশেই সম্ভব। বাংলাদেশে না জন্মাইলে এই সার্কাস গুলো মিস করতাম। মানুষ কত বোতল চোদা হইতে পারে, সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ। মানে পাবলিক কতটা অন্ধ বিশ্বাসে নিমজ্জিত থাকলে এই ধরনের ওয়াজ গুলো গেলে চিন্তা করা যায়। এই হচ্ছে অবস্থা। তো পরিশেষে আমরা যেটা জানতে পারলাম সেটা হচ্ছে তারেক মোদির বৈঠকটা শেষ পর্যন্ত হচ্ছে না, বাংলাদেশ সামনে আরো কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে যাচ্ছে। আর বাংলাদেশ ফিউচারে এমনও হতে পারে যে পুরা দুর্ভিক্ষের মধ্য দিয়ে নিজেদেরকে দেখতে আবিষ্কার করতে পারে, কিংবা গাজা হইতে পারে, সিরিয়া হইতে পারে। কারণ একমাত্র দক্ষিণ এশিয়ার ভিতরে ভারতের জ্বালানি সক্ষমতা রয়েছে যথেষ্ট পরিমাণে, তারা রাশিয়া থেকে জ্বালানি পর্যাপ্ত এনে মজুত করতে পেরেছে। এখন বিশ্ব জ্বালানি সংকটে যদি আমেরিকার কাছ থেকে ভারত রাশিয়া থেকে জ্বালানি কিনা, সেই জ্বালানি ইউরোপেও বেচছে, আমেরিকার কাছেও বেচছে, তাহলে চিন্তা করা যায়। হ্যাঁ, এখন তাদের কাছ থেকে জ্বালানিও চাইবেন, কাঁচামরিচের ঝালও চাইবেন, আবার টেটনামিও দেখাবেন, গেডির রগও একটা টেরা দেখাইবেন। পাকিস্তান থেকে আনেন না জ্বালানি। আবার একটা লোক ওই যে বিএনপির একজনে বলছিল যে ওই যে ভারতে গেছে যে পাইপ লাইন,
ওগুলা বিভিন্ন জায়গায় কোপায়া কাইটা ফেলাইতে কইছিল না, বঙ্গু মোমেনরা তখনও কাটে না, এখনো কাটে না কেন জানি না। কারণ এই যে ডিজেল আইতেছে এটা তো শেখ হাসিনা ডিজেল, ওখানে তো শেখ হাসিনা গায়ের গন্ধ লাগিয়ে রয়েছে না, কারণ এটা তো শেখ হাসিনার আমলের। ওইটা ব্যবহার করতেছেন, ওইটা দিয়ে গাড়িও চালাইতেছেন, অফিস যাইতেছেন, এসির বাতাসও খাইতেছেন শেখ হাসিনার ডিজেল দিয়ে। এখন কয়েকটা নেগেটিভ কমেন্ট আমরা নেই, ভাই আপনারা যে যত পারেন নেগেটিভ কমেন্ট করেন, আমরা একটু এটা নিয়ে একটু কথা হবে। ইসলাম নিয়ে কথা বললে পাপের অভাব হবে না। বাহ, সুন্দর। তাহলে আরেকবার একটু বললে হলো পাপের অভাব হবে না। দেওয়ার জন্য দরকার, পয়সা দাও ফু দাও, যে হুজুর পয়সা নেন ফু দেন। পারফু 80 টাকা 1 লিটার তেলের দাম। হ্যাঁ ঠিক আছে। তারপর হিরো আলম হলেন মাতৃভূমির মহান। এটা ঠিক আছে, হিরো আলম ভালো আছে, হিরো আলম পলায় না, হিরো আলম নেতা, এটা ঠিক, ও সাহস আছে, ও ভালো লোক। আপনার বাড়ি কি নোয়াখালী? আমার বাড়ি নোয়াখালী কমেন্ট করছি। হ্যাঁ না, আমার বাড়ি নোয়াখালী না ভাই, আমার বাড়ি হচ্ছে সৈয়দপুর। সৈয়দপুর, আচ্ছা। সৈয়দপুর রেল স্টেশনের কোন পাশে? উত্তর পাশে। আচ্ছা আচ্ছা, ও মসজিদের পিছনের বাড়িটা? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বুঝলাম। এখন আর কোনো নেগেটিভ কমেন্ট নাই। কি রে ভাই, আপনারা কমেন্ট করেন না কেন? কই আম করে খিস্তি করবেন, ইচ্ছা মতো গালিগালাজ করবেন, ইচ্ছা মতো অযৌক্তিক কমেন্ট করবেন, আমরা সেগুলো নিয়ে আবার যুক্তি নিয়ে পর্যালোচনা করবো, কিচ্ছুই বলতেছেন না। এটা কোনো কথা? সাব্বির বিএনপি গ্যাসের মনোপলি করতেছে, ব্যাপারটাকে আপনি কিভাবে দেখেন? একজন দর্শক কমেন্ট করেছেন। এটা খালি বিএমপি না, এটা তো ইউনুসীয় আমলে থেকে মনোপলি হইছে, কারণ আমেরিকার এটা দখল দিতেছে, সুতরাং ওটা বিএমপিও চালাইয়া যাইতে, কারণ বিএমপি তার কোনো আগামাতা নাই। এটা তো ইউনুসীয় গভর্নমেন্টের এক্সটেনশন ভার্সন। বুঝতে পারছি। আচ্ছা, আমাদেরকে এরকম সুযোগ কে করে দিল? আমাদের তো কোনো যোগ্যতাই নাই। চিন্তা করে এদেরকে এমন সুযোগ কে করে দিল, কে করে দিছে এখন কে জানে। ওই যে ফুদা হুজুরের জিজ্ঞেস করতে হইব। ফুদা হুজুরের জিজ্ঞেস করতে হবে। হ্যাঁ রাইট, ফুদা হুজুরের মুরিদ। জেলার এত কৃতি শয়তান জন্মায় কেমন করে আমার মাথায় আসে না। এটা একটা ভালো কথা বলছো। দুনিয়ার কু দিয়া শুরু, তো কুমিল্লা তো কু দিয়া শুরু, এই জন্য দেশের সম্পত্তি হুজুর, দেশের সম্পত্তি হলো হুজুর। এটা ঠিক আছে, সিরিয়াস কথা বলছে। আচ্ছা, লাল স্বাধীনতার পর বাংলাদেশের অবস্থা খুব ভালো চলছে, গ্যাস নাই, বিদ্যুৎ নাই, ভালো দিন যাচ্ছে। এটা কিন্তু একদিক দিয়ে ভালো হয়েছে, মানুষজন কিন্তু একটু গল্প স্বল্প করার একটু আজাইরা সময় পাচ্ছে। হ্যাঁ, আপনি অস্বীকার করতে গ্যাস আর কারেন্ট থাকলে মহিলারা রান্নায় ব্যস্ত, চটপটি বানাইতে ব্যস্ত, মার্কেটে ঘুরতে ব্যস্ত থাকে। এখন গ্যাস নাই, সুতরাং কাম নাই, এরা একটু রেস্ট। আরেকটা আছে, হ্যাঁ না আরেকটা আছে, স্টার জলসার সিরিয়াল দেখতে ব্যস্ত। হ্যাঁ, এখন কারেন্টও নাই, হেটাও নাই, সুতরাং বৈশা। কিন্তু আমার কথা হচ্ছে অন্য জায়গায়, এই যে ঘন ঘন কারেন্ট যাইতেছে, এই যে বাচ্চা কাচ্চা যেগুলো এই যে লোডশেডিং এ পয়দা হবে, এদের অবস্থাটা কি হবে আমি এটা চিন্তা করতেছি। বুঝতে পারছি। আচ্ছা, এসআর তানজিম, বাহ, এসব চামচাদের না ধরে আসল মানুষকে ধরুন। আসল মানুষটা কেডা, চামচা কেডা, এই জিনিসটা পরীক্ষা করার জন্য ভাই আপনাদের দরকার, তাই না?